আমি অনেক খুশি আর আশা করি যে এখানটা সাধারণ মানুষও খুশি হবেন। কর্ম আর কর্মফল, কম কর্ম করলে কম ফল পাবেন, খারাপ কর্ম করলে খারাপ ফল। বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে নিজ দেশে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দানের খবরে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। হাইকমিশনার ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ায় বাংলাদেশে সরাসরি তার কূটনীতিক বা আইনি পদমর্যাদার পরিবর্তন হবে কিনা সেটা অনেকেই জানতে চাইছেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তার এই মর্যাদা কেবল ভারতের অভ্যন্তরীণ রাষ্ট্রীয় অনুষ্ঠান বা প্রোটোকলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভারতে তার মন্ত্রীর পদমর্যাদা থাকলেও বাংলাদেশে তিনি নিজ দেশের হাইকমিশনার হিসেবে বিবেচিত হবেন। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কোনো রাষ্ট্রদূত বা হাইকমিশনারকে তার নিজের দেশ অভ্যন্তরীণভাবে কী মর্যাদা দিল তার ভিত্তিতে স্বাগতিক দেশ বাংলাদেশ তার প্রাতিষ্ঠানিক প্রোটোকল পরিবর্তনে বাধ্য নয়। বাংলাদেশে তিনি হাইকমিশনার হিসেবেই তিনি প্রোটোকল পাবেন। তবে মন্ত্রীর পদমর্যাদা নিঃসন্দেহে বাংলাদেশের ত্রিবেদীর রাজনৈতিক গুরুত্বকে বৃদ্ধি করবে। ভারত সরকারের এই সিদ্ধান্তকে মূলত একটি গভীর কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রীর আস্থাভাজন ত্রিবেদীকে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ার অর্থ হল তিনি সাধারণ কোনো পেশাদার কূটনীতিক নন, বরং তিনি ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং সরাসরি নীতি নির্ধারণী ক্ষমতার অধিকারী। এই মর্যাদার কারণে বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের নীতি নির্ধারকেরা জানবেন যে ত্রিবেদীর সাথে যে কোনো আলোচনা সরাসরি দিল্লির সর্বোচ্চ মহলে পৌঁছাবে। ফলে দুই দেশের মধ্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন সহজ হবে। হাইকমিশনার ত্রিবেদীকে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেওয়ার পেছনে বাংলাদেশে নয়াদিল্লির বেশ কিছু সুদূর প্রসারী কৌশলগত রাজনৈতিক এবং ভূ রাজনৈতিক কারণও রয়েছে বলে মনে করা হচ্ছে। মূলত 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তন এবং পরবর্তী সময়ে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে সম্পর্কের শক্তিশালী পুনর্গঠনই ভারতের লক্ষ্য। 2024 সালের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্বিপাক্ষিক সম্পর্কে বড় ধরনের স্থবিরতা তৈরি হয়। ভারত আগের সম্পর্ককে আবার স্বাভাবিক ও গতিশীল করতে চাইছে। দীনেশ ত্রিবেদীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে পাঠানো ঢাকার প্রতি দিল্লির সর্বোচ্চ রাজনৈতিক গুরুত্বের একটি বড় কূটনৈতিক বার্তা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে চীন এবং পাকিস্তানের কৌশলগত ও অবকাঠামোগত সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ার বিষয়টিকে নয়াদিল্লি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এছাড়া বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের তীব্র আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রে রয়েছে। চীনের সাথে রয়েছে শক্তিশালী অর্থনৈতিক ও অবকাঠামোগত সম্পর্ক। একজন ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদার হেভিওয়েট ভারতীয় কূটনীতিকের ঢাকায় অবস্থান বাংলাদেশ যাতে কোনো একক ব্লকে বা চীনের দিকে পুরোপুরি ঝুঁকি না পড়ে সেটার রক্ষা কবচ হিসেবে কাজ করবে বলে কূটনৈতিক মহলের ধারণা। বাংলা ভাষায় অত্যন্ত সাবলীল রাজনীতিবিদ ত্রিবেদী রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের আবেগ ও মানসিকতা অনেক বেশি নিবিড়ভাবে বুঝতে পারবেন। এ কারণে বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের পরপরই ত্রিবেদী 2 বছর বন্ধ থাকা বাংলাদেশিদের জন্য ভারতে পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর বড় ঘোষণা দিয়েছেন, যা এই জনসংযোগ ও সফট ডিপ্লোমেসিরই অংশ। বাংলাদেশে নিযুক্ত কোনো ভারতীয় হাইকমিশনারকে এর আগে কখনোই কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়নি। গত 5.5 দশকে দীনেশ ত্রিবেদী প্রথম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে ভারত সরকার মন্ত্রীর বিশেষ মর্যাদা প্রদান করে হাইকমিশনার হিসেবে পাঠিয়েছে। তবে কূটনৈতিক ইতিহাস ও প্রোটোকলের প্রেক্ষাপটে ভারত অতীতে ওয়াশিংটনে 2 রাষ্ট্রদূত ডক্টর করণ সি ও সিদ্ধার্থ শঙ্কর রায়, যুক্তরাজ্যে হাইকমিশনার ভি কৃষ্ণ মেনন ও ডক্টর LM সিংভি এবং সোভিয়েত রাশিয়ায় ডিপি ধর ও আইকে গুজরালকে রাষ্ট্রদূত থাকাকালে মন্ত্রীর মর্যাদা দিয়েছিল। পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ মাত্র কিছুদিন আগে বাজেট পাশ এবং গণপরিষদের আস্থা থাকা সত্ত্বেও 1953 সালের এপ্রিলে অবৈধভাবে প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিনকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ আলী বগুড়াকে দেশে ডেকে এনে প্রধানমন্ত্রী করেন। অবশ্য রাজনীতিক মোহাম্মদ আলী বগুড়া পেশাদার কূটনীতিক ছিলেন না। তিনি 1946 সালে অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী মন্ত্রিসভার সদস্য ছিলেন। তবে পাকিস্তান হওয়ার পর খাজা নাজিমুদ্দিনকে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী করা হলে সোহরাওয়ার্দী সমর্থক হিসেবে মোহাম্মদ আলী মন্ত্রিত্ব হারান। দেশ বিভাগের পর দাঙ্গা দমনে সোহরাওয়ার্দী কলকাতায় গান্ধীর সাথে থেকে গেলে মোহাম্মদ আলী ঢাকায় নাজিমুদ্দিন বিরোধী গ্রুপের অন্যতম নেতা হয়ে ওঠেন।
এ অবস্থায় গভর্নর জেনারেল মোহাম্মদ আলীর জিন্নাহ পূর্ব বাংলার আইনসভার সদস্য ও একই সাথে পাকিস্তান গণপরিষদের সদস্য বগুড়ার মোহাম্মদ আলীকে বার্মায় পাকিস্তানের রাষ্ট্রদূত করে পাঠান। পরে তিনি কানাডা ও শেষে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হন। পাকিস্তানে তার 2 বছরের প্রধানমন্ত্রিত্ব ছিল ঘটনাবহুল। এর সময় তিনি পাকিস্তানকে মার্কিন সামরিক জোট সিয়েটে এবং সেন্টোভুক্ত করেন। পাকিস্তানের বিলম্বিত সংবিধান প্রণয়নেও বিশেষ উদ্যোগ নেন। এজন্য 2 অংশের মধ্যে সমঝোতার সূত্র হিসেবে তিনি যে প্রস্তাব দেন তা মোহাম্মদ আলী ফর্মুলা হিসেবে পরিচিত। এতে নিম্নকক্ষে পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠতা ও উচ্চকক্ষে 5 প্রদেশের সমান প্রতিনিধিত্বের প্রস্তাব করেন। এতে 2 কক্ষ মিলিয়ে 2 অংশের মধ্যে সমান প্রতিনিধিত্ব হতো। তবে তিনি গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদের ক্ষমতা হ্রাস করতে গেলে গভর্নর জেনারেল গণপরিষদ ভেঙে দেন। এ নিয়ে বাঙালি স্পিকার তমিজউদ্দিন খান হাইকোর্টে মামলা করেন। পরে দ্বিতীয় গণপরিষদ গঠন করা হয়। ওই গণপরিষদ 1956 সালে সংবিধান প্রণয়নের আগেই মোহাম্মদ আলী বগুড়া 1955 সালের 12 আগস্ট প্রধানমন্ত্রিত্ব হারিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত হন। সে সময় তাকে মন্ত্রীর মর্যাদা দেয়া হয়। আইয়ুব খানের সামরিক শাসন জারির পর তিনি 1962 থেকে 63 সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হন। মন্ত্রী থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগের জোয়ারের মধ্যে পূর্ব পাকিস্তানের চাকমা রাজা ত্রিদীপ রায় স্বতন্ত্র প্রার্থী ও পিডিপি নেতা নুরুল আমিন জাতীয় পরিষদে নির্বাচিত হন। এরা দুজনেই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নেন। স্বাধীনতার পর ত্রিদীপ রায় পাকিস্তানে থেকে যান এবং মন্ত্রী হন। পরে মন্ত্রীর মর্যাদায় আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে ও শ্রীলঙ্কায় রাষ্ট্রদূত ছিলেন। পাকিস্তান তাকে আজীবন মন্ত্রীর মর্যাদা দেয়। পাকিস্তানে তার মৃত্যু হয়েছে। তার ছেলে চাকমা রাজা দেবাশিস রায়ের আবেদন সত্ত্বেও আওয়ামী লীগ সরকার তার দেহবর্ষ দেশে আনার অনুমতি দেয়নি। কর্ম আর কর্মফল, কম কর্ম করলে কম ফল পাবা, খরাক কর্ম করলে খরাক ফল। বাংলার জানালায় জহিরুল ইসলাম। আর তাগত প্রার্থনা করং যেন আমার